প্রথমে ৩টে মোল্ডের মধ্যে কেকের ব্যাটারটা ঢেলে নেব। এখানে টিন নিয়েছি 4 ইঞ্চি, 5 ইঞ্চি এবং 6 ইঞ্চি। এই ৩টে মোল্ডের মধ্যে কেকের ব্যাটার কিন্তু একদম ইকুয়ালি ভরে নিচ্ছি। ৩টে ডিম দিয়ে বার্থডে কেকের স্পঞ্জ তৈরি করেছিলাম। কি করে স্পঞ্জ তৈরি করবে রেসিপিটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে, অবশ্যই তোমরা দেখে নিও। এখানে দেখো প্রথমে 4 ইঞ্চি আর 5 ইঞ্চি কেক টিনের মধ্যে মোট 200 গ্রামের মতো কিন্তু কেকের ব্যাটার ভরে নিচ্ছি। বাকি যে 6 ইঞ্চি কেক টিনটা আছে তার মধ্যেও কিন্তু 200 গ্রামের মতো কেকের ব্যাটার দিয়ে নেব। তো আমরা 3টে ডিম দিয়ে যখনই বার্থডে কেকের স্পঞ্জের ব্যাটার তৈরি করব, প্রায় আমাদের 400 গ্রামের মতো কিন্তু কেকের ব্যাটারটা তৈরি হয়। আমি যেভাবে কেকের ব্যাটার তৈরি করে থাকি সেইভাবে তৈরি করলে কিন্তু তোমাদের 400 গ্রাম হতে পারে, বা অনেকে অনেক প্রসেসে কিন্তু কেকের ব্যাটার তৈরি করে থাকো, সেখানে কিন্তু কেকের ব্যাটারের ওয়েটটা একটু কম বা সামান্য বেশি হতেই পারে। এরপর কেকগুলো বেক করে নেব প্রিহিট করা ওভেনের মধ্যে। তো কেক বেক করার জন্য আমি ওটিজি ব্যবহার করব। টেম্পারেচার রাখবো 160। ওটিজির আপ অ্যান্ড ডাউন রড দুটোই অন থাকবে, আর একদম লোয়ার র্যাকে কেকগুলো বেক করে নেব। এই কেকগুলো বেক হয়ে যাওয়ার পর কিন্তু কেক স্পঞ্জের ওয়েটটা একটু সামান্য কম হয়ে যায়। তো মোটামুটি আমি 1 ঘন্টা পর কেকগুলো সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর টিন থেকে ডিমোল্ড করে নিই। আজকে যে কেকের ডিজাইন বা যে কেকটা তৈরি করব তার সাহায্যে কিন্তু তোমরা 2টো ডিম দিয়েও বার্থডে কেকের স্পঞ্জটা তৈরি করতে পারো। আর এখানে আমি কেকের স্পঞ্জটা 3টে ডিম দিয়ে তৈরি করলাম, কারণ এটা কেকের স্পঞ্জটা একটু মোটা রাখার কারণে। এই কেকটা যার জন্য তৈরি করছি তারাই বলেছিল যে আমাদের ক্রিমের পরিমাণটা একটু কম দেবে, স্পঞ্জগুলো যেন একটু মোটা থাকে। সেই জন্য আমি 3টে ডিম দিয়ে কেকের স্পঞ্জগুলো তৈরি করলাম। কেকের স্পঞ্জগুলো এক এক করে এখানে ডিমোল্ড করে নিচ্ছি, আর এক একটা স্পঞ্জ কত সুন্দরভাবে ফুলেছে তোমরা খেয়াল করো। প্রথমে কেকের বোর্ডটা আমরা এখানে ওয়েট করে নিলাম। তারপরে যে 3টে আমরা কেকের স্পঞ্জ তৈরি করেছি ওয়েটটা তোমরা এখানে খেয়াল করো, 310 গ্রাম। প্রতিটা কেক তোমরা চাইলে কিন্তু 3টে লেয়ারও করতে পারো। তো আমি এইভাবে মাঝখান থেকে কেটে নিচ্ছি। স্পঞ্জের মানে এক একটা লেয়ার কতটা মোটা রেখেছি তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো। স্পঞ্জগুলো কেটে নেওয়ার পর আমরা এখানে কতটা পরিমাণে চকলেট গানাশ লাগবে, কতটা ক্রিম লাগবে, সমস্ত কিছু মেজারমেন্টটা কিন্তু ভিডিওর মধ্যে তোমাদের কাছে শেয়ার করছি। A to Z মেজারমেন্টের সাথে শেয়ার করলে তোমরা এরকম ধরনের কেকের ডেকোরেশনের অর্ডার আসলে কিন্তু খুব তাড়াতাড়ি করতে পারবে। তো এখানে একটা বাটি বসিয়ে প্রথমে আমি এখানে মাইনাস করে বাটিটাকে সাইড করে নিচ্ছি। তাহলে আমাদের বাটির মধ্যে কতটা পরিমাণে চকলেট গানাশ আছে সেই মেজারমেন্টটা কিন্তু বুঝে যাবে। এখানে বাটিটা বসিয়ে দিলাম। মোট আমি এখানে 270 গ্রামের মতো চকলেট গানাশ করেছি, আর এই গানাশটা কিন্তু আমি 2:1 রেশিওতে করেছি। গানাশটা তৈরি করার জন্য আজকে আমি আমুলের ফ্রেশ ক্রিম ব্যবহার করেছি। যতটা পরিমাণে তোমরা চকলেট নেবে তার ঠিক অর্ধেক পরিমাণ তোমরা এখানে আমুলের ফ্রেশ ক্রিমটা ব্যবহার করবে। যদি চকলেট গানাশ তোমরা বাড়িতে তৈরি করতে না পারো, ডেসক্রিপশনে লিঙ্কটা দেওয়া থাকবে, অবশ্যই তোমরা দেখে নিও। এই কেকটা ডেকোরেশন করার জন্য আমি মোট 350 গ্রামের মতো ক্রিম নিচ্ছি। ক্রিমটা কিন্তু একটু সামান্য, এখানে প্রায় আমাদের 20 থেকে 30 গ্রামের মতো আমার কিন্তু বেশি হয়েছে। তবু কোনো কেক ডেকোরেশন করার জন্য কিন্তু এরকম একটু 20 থেকে 30 গ্রাম যদি ক্রিম বেশি নেওয়া হয়, ক্রিমটা কিন্তু আমরা নেক্সট কেকের মধ্যে ব্যবহার করে নিতে পারি। তোমরা এখানে খেয়াল করো, হুইপ ক্রিমের মধ্যে কিন্তু প্রচুর বরফ। যেরকম টেক্সচারে একটা হুইপ ক্রিম বিট করার প্রয়োজন সেরকম টেক্সচারে ক্রিমটা কিন্তু একদমই নেই। তো এরকম ধরনের আর্জেন্ট অর্ডার বা খুব তাড়াহুড়োর মধ্যে যদি তোমরা হুইপ ক্রিম বিট করো, এইভাবে তোমরা প্রথমে খুব ভালো করে ফেটিয়ে নেবে। এতে কি হবে, ক্রিমের মধ্যে যে বরফটা থাকবে সেই বরফটা কিন্তু গলে গিয়ে একদম লিকুইড টেক্সচারে চলে আসবে। আচ্ছা, তোমরা তো বলতে পারো এটা তো আমরা ব্লেন্ডারের কাঁটার সাহায্যে ব্লেন্ড করতে করতে সেটা আবার গলে যাবে। কিন্তু না, ব্লেন্ডারের কাঁটা ঘোরানোর আগে কিন্তু আমাদের যে বরফ ভাবটা আছে সেটাকে স্প্যাচুলারের সাহায্যে কিংবা চামচের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে সেটা লিকুইড টেক্সচার নিয়ে আসার পর কিন্তু ব্লেন্ডারের কাঁটার সাহায্যে বিট করতে হবে। এখানে তোমরা আরো একটা জিনিস করতে পারো। প্রথমে আমরা স্প্যাচুলারের সাহায্যে ফেটিয়ে নিয়ে ক্রিমের মধ্যে যে বরফটা আছে বরফটা গলে যাওয়ার পর এই বাটিটাকে নিয়ে আরো আমরা 30 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে বের করে তারপরে ক্রিমটা বিট করতে পারি। বা যদি তোমাদের ক্রিমটা ঠিকঠাক ভাবে বিট না হয় তাহলে এই বাটির নিচে একটা বরফ বাটি রেখে তারপরে তোমরা বিট করতে পারো। এতে নিচ থেকে যে বরফের ঠান্ডার জন্য ক্রিমটাও খুব ভালো করে ঠান্ডা থাকবে, আর ক্রিমটা তো অলরেডি একদম চিল্ড একটা ক্রিম। দুটো মিলেমিশে কিন্তু আমাদের যে ক্রিমের একটা বাইন্ডিং বা স্টিমনেস খুব সুন্দরভাবে চলে আসে। আর তার সাথে সাথে কিন্তু আমরা যে বিটারের কাঁটাটা মুভমেন্ট করব সেটাও খুব ভালো করে তোমাদের হাত ঘুরিয়ে ঘুরিয়ে বিট করতে হবে। একটা পারফেক্ট টেক্সচার ক্রিমের মধ্যে একটা হার্ড পিক চলে আসার পর ক্রিম বিটিংটা বন্ধ করে দেবো। তো ক্রিমের টেক্সচারটা ঠিক এরকম এসছে, আর এখান থেকে যতটা পরিমাণে তোমাদের ক্রিম লাগবে ঠিক ততটা ক্রিম আলাদা একটা বাটির মধ্যে নিয়ে বাকি ক্রিমগুলো কিন্তু তোমরা কোনো কিছুর সাহায্যে কভার করে নর্মাল ফ্রিজে রেখে দেবে।
তো বন্ধুরা, তোমরা অবশ্যই খেয়াল করেছো আমার কেক বানানোর রুমটা কিন্তু আমি চেঞ্জ করেছি। মানে আমার অবস্থাটা ঠিক একটা যাযাবরের মতো। যাযাবরে যেমন একটা নির্দিষ্ট কোনো ঠিকানা থাকে, এই যাযাবরের মতো জীবন নিয়ে কিন্তু কেকের বিজনেস, কেকের ভিডিও তোমাদের কাছে শেয়ার করছি। তো মাঝে কয়েকটা দিন কিন্তু ঠিকঠাক ভাবে কেকের ভিডিওটা আমি দিতে পারিনি, আবার কন্টিনিউ তোমাদের কাছে কেকের ভিডিওটা শেয়ার করব। আর তার সাথে সামনেই কিন্তু আমাদের ক্রিসমাস, মানে যে কোনো ড্রাই ফ্রুটের কেকের রেসিপি কিন্তু পরপর তোমরা পেয়ে যাবে। সেটা হলো একদম কমার্শিয়াল লেভেলে বা তোমরা যদি বাড়িতে বানিয়ে খাও, দুই রকম ভাবে কিন্তু আমি তোমাদের কাছে শেয়ার করব। তো এখানে খেয়াল করো, আমি কেকের লেয়ারিং করছি। লেয়ারিং করার জন্য আমরা প্রথমে এখানে 4 ইঞ্চি কেক টিনের মধ্যে যে কেকটা বেক করেছিলাম সেটাকে রেখেছি, তারপরে 5 ইঞ্চি, আর তারপরে আমরা 6 ইঞ্চি কেক টিনের লেয়ারগুলো রাখবো। আচ্ছা, এই যে কেকটা তোমাদের কাছে শেয়ার করছি, এর সাহায্যে কিন্তু তোমরা যে কোনো, এখন নতুন ট্রেন্ডিং এ চলছে ফ্লাওয়ার পট, মানে একটা ফুলের পটের থিমে যে কেকগুলো হয়, ফুলের টব বানাতে হবে, তার মধ্যে একটা গাছ থাকবে, সেরকম ধরনের ডেকোরেশনও করতে পারো। তার সাথে সাথে এখন যে একটা বাকেট থিমের কেক চলছে, সেই ধরনের কেকটাও কিন্তু তোমরা বানাতে পারবে। কিন্তু দুঃখের বিষয়, এই দুটো কেক তৈরি করতে করতে আমার কিন্তু একটা নতুন ডিজাইন তৈরি হয়ে গেল। এই ক্লায়েন্টটা কিন্তু আমার প্রতিবারেই সেই দশাটা তৈরি করে, একরকম ডিজাইন দেয়, দিয়ে একদম শেষ মুহূর্তে গিয়ে ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ করে ফেলে। তো দেখো, আমি কাস্টমারকে সবসময় লক্ষ্মী ভাবি, ওরা যেরকম ভাবে আমাকে ডিমান্ড করে সেরকম ভাবে দিই, এর জন্য হয়তো একটু বেশি চার্জ নিই। এখানে যে আমি একটা কেক তৈরি করার পর কেটে কুটে আরো একটা ডেকোরেশন করছি, তার জন্য একটু চার্জ নিয়ে নিই। বাকি আদারওয়াইজ কাস্টমারকে কিন্তু কখনো আমি মানে নিরাশা করি না, ওরা যেরকম ধরনের একটা ডিজাইন চায় সেরকম তৈরি করে দিই। তো দেখো, ঠিক এরকম ধরনের কিন্তু একটা তোমাদের শেপ চলে আসবে। আর যদি পারফেক্টলি ভাবে শেপটা না আসে, তাহলে কিন্তু তোমরা একটু কাঁচির সাহায্যে কেটে নিয়ে শেপটা দিয়ে নিতে। 6 ইঞ্চি কেক টিনের মধ্যে যে কেকটা বেক করেছিলাম তার থেকে আমি একটা লেয়ার লাগাচ্ছি, বাকি দুটো লেয়ার আমি রেখেছিলাম বেন্টো কেক তৈরি করার জন্য। কিন্তু দুঃখের বিষয়, সেই লেয়ারগুলো আমি পরে আবার কাজে লাগাতে হচ্ছে, কারণ কেকটাকে কেটে কুটে অন্য একটা শেপ দিতে হয়েছিল। এরপরে আমি কেকগুলো সোক করে নিচ্ছি। আচ্ছা, কেক সোকিং এর জন্য যে জলটা ব্যবহার করছি সেটা আমি তোমাদের কাছে শেয়ার করিনি। কেক সোকিং এর জন্য আমি বিভিন্ন ধরনের যে স্পাইস আছে, মানে এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, ভালো করে জলের মধ্যে আমি ফুটিয়ে নিয়েছিলাম। আর এটা আমি সবসময় 1 লিটার জলের মধ্যে ফুটিয়ে রাখি। এর মধ্যে কিন্তু আমি কোনো চিনি ব্যবহার করি না। ফুটিয়ে নিয়ে কিছুটা আমি নর্মাল ফ্রিজে রাখি, আর কিছুটা ডিপ ফ্রিজে বরফ আকারে রেখে। কেক সোকিং করার জন্য কত ধরনের জল হয় সেই রেসিপিটাও কিন্তু আমি তোমাদের কাছে শেয়ার করেছিলাম, মনে হয় মোটামুটি 3-4 মাস আগে। তো তোমার ডেসক্রিপশনে লিঙ্কটা দেওয়া থাকবে, যারা দেখতে চাও অবশ্যই দেখে নিও। কেকটাকে এইভাবে আমরা এক এক করে লেয়ারিং করবো। তো লেয়ারিং এর মধ্যে তোমরা চাইলে কিন্তু এখানে চকো চিপস অ্যাড করতে পারো। তো যেহেতু এখানে একটা হেভি চকলেট গানাশ ব্যবহার করছি, তার জন্য আমি আর চকো চিপসটা ব্যবহার করলাম না। যতটা পরিমাণে গানাশ ছিল তার সাহায্যে পুরো কেকটাকে কিন্তু ক্রাম কোটিং করে নেব। আর কেকটা তৈরি করার জন্য কতটা চকলেট গানাশ ব্যবহার করেছি সেটা আমি কিন্তু মেজারমেন্টটা তোমাদের কাছে প্রথমেই শেয়ার করেছি। এইভাবে কেকটাকে ক্রাম কোটিং করে নেওয়ার পুরোপুরি 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েই তারপরে কিন্তু কেকের গায়ে ফাইনাল ফ্রস্টিং করবে। নাহলে তোমরা এখানে খেয়াল করো, কেকটা যখন আমরা ক্রাম কোটিং লেয়ারিং করছি কেকটা কিন্তু একটু নড়ছে। তো এখানে কেকের গায়ে ফাইনাল ফ্রস্টিং এর ক্রিম লাগানোর হয়ে গেছে মোটামুটি। তো মাঝখানে এরকম ধরনের একটা প্লাস্টিকের ডাওয়েল সেট করে দিলে কিন্তু কেকটা এদিক ওদিক নড়বে না। আর যখন আমরা একদম প্রথম কেকের লেয়ারটা লাগিয়েছিলাম কেক বোর্ডের গায়ে, সেই সময় কিন্তু তোমরা একটু চকলেট গানাশ লাগিয়ে কেকের লেয়ারটা লাগাবে, তাহলে দেখবে চকলেট গানাশটা কিন্তু খুব ভালো করে কেকের গায়ে সেট থাকে। 1 ঘন্টা পর পুরো কেকের গায়ে আমি পাইপিং ব্যাগের সাহায্যে ক্রিম লাগিয়ে নিয়েছিলাম। এরপর আমরা এখানে যে হার্ড প্লাস্টিক আছে বা তোমরা এখানে ওএসপি শিট অল্প একটু করে কেটে নিয়ে ফিনিশিংটা দিতে পারো, যদি এরকম ধরনের টপ থিমের কেকের উপরে তোমরা ডেকোরেশন করো। তো দেখো, কিছুক্ষণের মধ্যেই আমার এখানে কল আসে যে কেকটাকে আমরা অন্য একটা ডিজাইন নেব, সেই জন্য কেকের গায়ে যে ক্রিমটা ছিল সেটা আমি উঠিয়ে নিচ্ছি। আচ্ছা, কেক ফাইনাল ফ্রস্টিং এর পর যদি তোমরা কেকটাকে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দাও, তাহলে দেখবে কেকের গায়ে যে ক্রিমটা আছে সেটা কিন্তু একটু শক্ত ভাব চলে আসে, খুব তাড়াতাড়ি উঠতে চায় না। যেহেতু সাথে সাথেই আমি তুলে নিচ্ছি, সেই জন্য দেখেছো খুব সুন্দরভাবে ক্রিমগুলো উঠে গেছে। এরপর কেকটাকে আমি কেটে নিচ্ছি, নিয়ে একটা লম্বা ধরনের টল শেপ কিন্তু এখানে কেকে দিতে হবে। তো কেকের যেহেতু উপর পোর্শনগুলো একটু মোটা ছিল, সেই জন্য আমি উপর পোর্শনগুলো কেটে নিচ্ছি। কেটে নেওয়া অংশগুলো তোমরা এই নিচের সাইডটা লাগাতে পারো, কিন্তু আমি নিচের সাইডে আর এই কেটে নেওয়া অংশগুলো লাগালাম না। এতে কি হয়, কেকের গায়ে একটু ক্রিমের পরিমাণটা বেশি হয়ে যাচ্ছিল, সেই জন্য আমি এই অংশগুলো বাদ দিয়ে দিলাম। আচ্ছা, এই অংশগুলো তোমরা কি করবে, এগুলো চাইলে তোমরা কাস্টমারকে কাপ কেকের মধ্যে ভরে দিতে পারো, কিংবা তোমরা এইগুলোকে কিন্তু আবার
চকলেটের মধ্যে মেল করে একটু ছেঁকে নিলেই দেখবে ক্রিম, চকলেট সমস্ত কিছুই তোমরা পেয়ে যাচ্ছ। আর বাকি যে কেকের টুকরোগুলো এর মধ্যে অল্প অল্প করে থেকে গেছে সেগুলো কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। তো এইভাবে তোমরা এই ধরনের অংশগুলো কাজে লাগাতে পারো। তো যে দুটো লেয়ার আমি রেখে দিয়েছিলাম সেখান থেকে একটা লেয়ার এইভাবে কেটে নিয়ে লাগিয়ে দিচ্ছি। আলাদা করে যে লেয়ারগুলো লাগালাম সেগুলো কিন্তু আবারও কেটে নিয়ে তোমাদের একটু সমান করে নিতে হবে। আর বাকি যে এক্সট্রা ক্রিমগুলো প্রথমে তুলে নিয়েছিলাম সেই ভালো ক্রিমগুলো কিন্তু তোমরা খুব ভালো করে স্প্যাচুলার সাহায্যে ফেটিয়ে নিয়ে কেকটাকে ক্রাম কোটিং করে নিয়ে তারপরে তোমরা ফাইনাল ফ্রস্টিং করে নেবে। এই কেকটার জন্য কিন্তু আমি আলাদা করে আর ক্রিম ফেটাইনি। উপর পোর্শন থেকে যতটা পরিমাণে ভালো ক্রিম নিয়েছিলাম সেই ক্রিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়ে পাইপিং ব্যাগের সাহায্যে পুরো কেকটাকে কভার করে দিচ্ছি। আর যতটা পরিমাণে মেজারমেন্টটা শেয়ার করেছি ক্রিমের, সেই ক্রিমের সাহায্যে কিন্তু এই কেকটা তোমাদের ডেকোরেশনটা কমপ্লিট হয়ে যাবে। এরপর দেখো কেকটাকে আমি অফ ক্যামেরায় শার্প এজে ফিনিশিং দিয়ে নিয়েছিলাম। এরপর কেকের মাঝের পোর্শনটুকু একটু রেড কালারের লাইন করে নিচ্ছি। এই রেড কালারটা কিন্তু একদম টকটকে একটা ডিপ রেড কালার আনতে হবে। তো হোয়াইট কালারের উপরে যখন আমরা কোনো ডিপ শেডের কালার অ্যাপ্লাই করি 1 থেকে 2 ঘন্টা পর তোমরা খেয়াল করবে সেই ডিপ শেডটা কিন্তু একটু সামান্য ফ্যাকাশে ভাব চলে আসে। তার জন্য এই শেডটাকে তোমরা দুবার করে অ্যাপ্লাই করতে পারো যদি তোমাদের হাতে সময় থাকে। আর যদি তোমাদের একদমই আর্জেন্ট থাকে, মানে কেকটাকে রেডি করার 1 থেকে 2 ঘন্টা পর আমরা কেকটাকে ডেলিভারি করব, তাহলে কিন্তু তোমরা একটা শেডই দিতে পারো। সেক্ষেত্রে তোমাদের এই ক্রিমটা মধ্যে কালার একটু সামান্য বেশি পরিমাণে দিতে হবে। আচ্ছা, এখানে যে কালারটা আমি ব্যবহার করেছি এটা হলো ম্যাজিক কোম্পানির সুপার রেড জেল কালার। এই রেড কালারটা কিন্তু প্রচন্ড ডিপ হয় আর এই কালারটা খুব একটা বেশি তেতো ভাবটা লাগে না। কেকের সাইডে আমি রেড কালারটা লাগানোর পর 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে তারপরে আবার আমি রেড কালারটা ব্যবহার করছি। এই সেকেন্ডবারে রেড কালার লাগানোর পর আমি 1 ঘন্টা ফ্রিজে রেখে কেকটাকে ডেলিভারি করে দেবো। কেকের সাইডে যখন এরকম ডিপ শেডের কালার দেবে তখন কিন্তু তোমরা যে ছোট সাইজের প্যালেট নাইফের সেট আছে সেই সেটটা ব্যবহার করতে পারো, বা তোমরা এখানে ওএসপি শিটটাকে ছোট করে কেটে নিয়ে কেকের মাঝখানের অংশটুকু ফিনিশিং দিতে পারো। তো এখানে যতটা পারবে তোমরা ক্রিমটাকে খুব ভালো করে সমান করে ফিনিশিং দিয়ে নেবে। এরপর এখানে দুটো গোলাপ লাগিয়ে নেবো। প্রথম যে গোলাপটা লাগাবো সেটাকে কিন্তু একটু ভালো করে চেপে ক্রিমের গায়ে লাগিয়ে নিতে হবে। তারপরে গিয়ে আমরা সেকেন্ড গোলাপটা লাগাবো। আর এই ধরনের থিমের কেকগুলো কিন্তু পিন্টারেস্টে বিভিন্ন কালারের মধ্যে আছে, সেখানে কেকগুলো আরও সুন্দর লাগে। আর এই কেকটাকে তোমরা আরও চাইলে নিজেদের পছন্দ মতো ডেকোরেশন করতে পারো। এখানে বিভিন্ন কালারফুল যে গোলাপ আছে সেটাকেও ব্যবহার করতে পারো। এরপর কেকের সাইড পোর্শন থেকে আমি একটা নন এডিবল যে রিবন আছে সেটা ব্যবহার করছি। আচ্ছা বন্ধুরা, এই কেকটার প্রাইস কিন্তু তোমরা 800 থেকে 900 পর্যন্ত রাখতে পারো। আর একটা কথা বলবো, যতটা তোমাদের ম্যাটেরিয়াল খরচ হচ্ছে, কতটা তোমাদের পারিশ্রমিক লেগেছে, সেই হিসাবে তোমরা কিন্তু কেকের প্রাইসটা সেট করতে পারো। চকলেট কেকের প্রাইসটা কিন্তু একটু সামান্য বেশি থাকে। এরপর এটা যেহেতু অ্যানিভার্সারি কেক ছিল, অ্যানিভার্সারি টপার লাগিয়ে উপর থেকে কিছু গোল্ডেন বল ছড়িয়ে দিলাম আর সাইড থেকে কিছু গোল্ডেন বলটা আমি লাগিয়ে দিয়েছিলাম। কেকের ওয়েট হচ্ছে 833 গ্রাম, এখানে বোর্ডের ওয়েটটা কিন্তু বাদ দিয়ে। তো এটাই ছিল কেকের ফাইনাল লুক। তো অবশ্যই জানিও আজকের কেকের রেসিপি এবং কেকের ডেকোরেশনটা তোমাদের কেমন লেগেছে।